বন্ধুরা, একটা সাধারণ ঘটনা তারই অসাধারণ এফেক্ট এবার পড়তে চলেছে রাজ্য রাজনীতিতে। আপনারা জানেন যে এই রাজ্যে দুর্নীতি ইস্যুতে একাধিক তদন্ত চলছে, কিন্তু সেই তদন্ত নিয়ে সাধারণ মানুষ আমজনতার মনে এতদিন তো হাজারো প্রশ্ন ছিল। এখন প্রশ্ন তুলে দিয়েছে খোদ হাইকোর্ট। এখানে প্রশ্ন হচ্ছে, যেখানে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তাদের নেতারা যখন এখানে নির্বাচনী প্রচারে আসছেন বা অন্যান্য রাজনৈতিক কাজে পশ্চিমবঙ্গে আসছেন, তখন নাম করে করে কিছু স্পেসিফিক ব্যক্তি সম্বন্ধে তারা বলছেন এবং তারা নাকি দুর্নীতির পাহাড় করেছেন। এদিকে আমরা দেখছি যে তাদেরকে গ্রেপ্তারির ক্ষেত্রেই হোক বা ডাকাডাকির ক্ষেত্রেই হোক, একটা কোথাও যেন ডিলে চলছে, একটা ঢিলেমি চলছে। এবং এই নিয়ে প্রশ্ন শুধু আমাদের মনে, জনতার মনের মধ্যে নেই, এই নিয়ে প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টেও উঠে গেছে। এবং সেখানে প্রশ্নটা উঠছে যে কোথাও গিয়ে কি সেটিং হয়েছে। এখন দেখুন, নিশ্চিতভাবে কোথাও তো একটা সেটিং রয়েছেই, কেননা যে অপরাধগুলোর কথা শোনা যাচ্ছে, যে ব্যাপকতা শোনা যাচ্ছে, তার যদি ১,০০০ ভাগের ১ ভাগের কোনো অপরাধ সাধারণ মানুষ করে থাকে, তাহলে তাদেরকে নিয়ে যেভাবে টানা হ্যাচড়া হয়, এদের ক্ষেত্রে তার কোনোটাই হচ্ছে না। কেউ বলছেন সেটিংটা হয়েছে ওই দাড়ি বাবার সঙ্গে, সাদা দাড়ির সঙ্গে সাদা শাড়ি, এই সব কথা বলছেন। কেউ বলছেন নাগপুরের আশীর্বাদ আছে। আবার কেউ বলছেন যে সেই সেটিংটা হয়ে গেছে ইডি অফিসিয়ালদের জন্য। বাম নেতারা তো প্রকাশ্যেই বলছেন, টিভির পর্দায় এসে বলছেন, বিভিন্ন বিতর্কে বলছেন যে বাংলায় এখন নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেসব অফিসার আছে, তারা পোস্টিং পেতে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। কেননা বাংলায় এসে পোস্টিং পেলে মোটা টাকা কামাই আছে, এবং সেই মোটা টাকা দিয়ে কার্যত ইডি এবং সিবিআই, এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের অফিসিয়াল তাদেরকে প্রভাবিত করা হচ্ছে। এবং তার ফলে এত ব্যাপক দুর্নীতি করার পরেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখানকার সব তাবড় তাবড় রাঘব বোয়াল অপরাধীরা, এবং প্রকাশ্যে বলছেন যে ৫ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না। এই কনফিডেন্সটাই বলে দিচ্ছে যে তাহলে তো একটা বড় কিছু খেল চলছে। এবার সেই খেলটা কোন পর্যায়ে, সেটা আমার আপনার মনে প্রশ্ন আছে। কিন্তু আদালত লাস্ট যদি আপনাদের মাথায় থাকবে, যেদিন কলকাতা হাইকোর্টে হিয়ারিং হলো, জাস্টিস অমৃতা সিনহা, তিনি কিন্তু প্রকাশ্যেই ইডির যিনি আইনজীবী ছিলেন, সেই ধীরেশ ত্রিবেদী স্যারকে কিন্তু পরিষ্কার বলে দিলেন যে এটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, এবং কোর্ট মনিটর মানে শুধুমাত্র ইডি বা সিবিআইয়ের রিপোর্টের উপর বেশ করে বিচারপতি বসে নেই। তিনি কিন্তু নিজস্বভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খবর নিচ্ছেন, পুরো ব্যাপারটাকে মেজার করছেন। এবং তিনি যে সোর্সগুলো থেকে খবর পাচ্ছেন, সেগুলো অত্যন্ত রিলায়েবল সোর্স, এবং সেই রিলায়েবল সোর্স বলছে যে ইডি অফিসিয়ালরা, তারা কিন্তু নিজেদের কাজ সঠিকভাবে করতে পারছে না বা করছে না। এবং সেটা কেন করছে না, সেই তথ্যও তার কাছে আছে। বিশেষ করে ডাকাডাকির জন্য সেই জায়গাটা কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন। এবার যেহেতু এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, এবং যেসব অপরাধীদের নাম এই মামলায় জড়িত আছে, তারা কিন্তু একটা আইনি বাঁধন নিয়ে রেখে দিয়েছে, একটা আইনি রক্ষা কবচ নিয়ে রেখেছে যে তাদের নাম প্রকাশ্যে আনা যাবে না। ফলে বিচারপতি হন বা আইনজীবী হন, কেউই কিন্তু প্রকাশ্যে নিয়ে আসতে পারছেন না। কিন্তু খেলাটা যে কোথাও হচ্ছে, সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। ফলে অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন যে সত্যিই যদি ইডি অফিসিয়াল বা সিবিআই অফিসিয়ালদের ঘুষ দিয়ে কিনে নেওয়া যায়, তারাই যদি ব্যাপারটাকে ঘুরিয়ে দেয়, তারাই যদি তদন্ত সঠিকভাবে না করে, তাহলে কি এই অপরাধীদের শাস্তি কোনোদিন হবে না? কিন্তু সেই পরিপ্রেক্ষিতেই এত এত গৌরচন্দ্রিকা করার কারণ, এমন একটা আপডেট সামনে এলো, যাতে করে ভাইপো বাহিনীর ঘুম এবার উড়তে বাধ্য। না, আর পয়সা দিয়ে ইডি অফিসিয়ালদের মুখ বন্ধ করে রাখা যাবে না, তাদেরকে অকর্মণ্য করে রাখা যাবে না, তাদেরকে চোখ বুজিয়ে রাখা যাবে না। যদি এটা করে থাকে, তাহলে সংশ্লিষ্ট ইডি অফিসিয়ালের কপাল তো পুড়বেই, তার তো কঠিন শাস্তি হবেই। যারা এই কাজটা করছেন, তারাও কিন্তু এবার বিপদে পড়বেন। কিভাবে? সেটাই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, রিসেন্টলি একটা খবর, একটা আপডেট সামনে এসছে, সেটা হচ্ছে ঘটনাটা যদিও এই রাজ্যের নয়, কিন্তু এই রাজ্যের একটা প্রভাব সেখানে রয়েছে। কি ঘটনা ঘটেছে? সেটা জানা যাচ্ছে যে ইডির একজন অফিসার অ্যারেস্ট হয়েছেন, এবং যে সে অফিসার নয়, যেটুকুনি আমার কাছে খবর আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন অফিসার গ্রেপ্তার হয়েছেন। কেন গ্রেপ্তার হয়েছেন? যেটা শোনা যাচ্ছে যে দিল্লিতে একজন স্বর্ণ ব্যবসায়ী আছেন, তার ছেলে কোনো একটা অপরাধ করেছে, এবং সেই অপরাধ করার পরিপ্রেক্ষিতে ইডির মুখোমুখি হতে হবে।
এবং সেখানে আর্থিক তছরূপ, আর্থিক দুর্নীতি হয়েছে। এখন এই ইডির যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার আছে, তিনি ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং 20,00,000 টাকা ঘুষ চেয়েছেন যে, "আমাকে এই টাকাটা ঘুষ দেওয়া হোক, পুরো ব্যাপারটা আমি সল্টিং করে দেবো। কোনো রকম কোনো অসুবিধা হবে না। একটু ডাকাডাকি হবে কিন্তু আল্টিমেটলি কিছুই প্রমাণিত হবে না, ছেড়ে দেওয়া হবে।" আর এই এই খবরটা সামনে আসার পরই, এই খবরটা লিক হয়ে যাওয়ার পরই সিবিআইকে একটা দায়িত্ব দেওয়া হয়। এবার সিবিআই, যেটা হচ্ছে দিল্লির লাজপত নগর এরিয়ার ঘটনা এটা, সেখানে কিন্তু তারা ফাঁদ পাতে এবং হাতে নাতে রেড হ্যান্ডেড সেই অফিসারকে ধরে অ্যারেস্ট করে। এইবার এই ঘটনায় যখন সামনে এসেছে তখন দিল্লির রাজনীতি তোলপাড় হচ্ছে। তখন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে এই ঘটনাই প্রথম নয়। দিল্লি এখন টালমাটাল হয়ে আছে আবগারি দুর্নীতি মামলায়, মদ কেলেঙ্কারি যেটাতে দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে জেল খাটতে হচ্ছে। মনীষ সিসোদিয়া, ওই সত্যেন্দ্র জৈন, এরকম অনেক মন্ত্রীকে জেলে আছে, যদিও মনীষ সিসোদিয়া খুব সম্ভবত আজকে জামিন পেয়ে গেছেন। তো যাই হোক, সেটা নিয়ে কিন্তু টালমাটাল পরিস্থিতি চলছে। সেই আবগারি দুর্নীতি মামলাতেও এর আগে 5 কোটি টাকা ঘুষ নেওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানেও জড়িত ছিল একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার সহ 7 জন অফিসার, তারা প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে। এইবার কেন বলছি এর ইমপ্যাক্ট, এর ইমপ্লিমেন্টেশন পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে? দেখুন, যেটা খবর, অবভিয়াসলি এর যদি বলেন সত্যতা প্রমাণ দাও, দিতে পারবো না। কেননা এগুলো ওই সূত্র মারফতই আসে, যাকে আবার অনেকে ভালোবেসে বলেন মলমূত্র। সেখানে একটা খবর এসেছে, সেটা হচ্ছে যে দিল্লিতে খুব উচ্চ পর্যায়ের বেশ কিছু বৈঠক হয়েছে এবং সেখানে এই দুর্নীতি, সারা ভারতবর্ষের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেখানে পশ্চিমবঙ্গ নিয়ে একটা স্পেশাল চ্যাপ্টার ছিল। সেই চ্যাপ্টারে প্রশ্ন করা হয়, মানে যারা এটা নিয়ে প্রশ্ন করছিলেন, খুব, খুব ক্ষমতাসম্পন্ন, রাজনৈতিকভাবে খুব উচ্চদরের ক্ষমতাসম্পন্ন ৩ জন ব্যক্তি সেখানে ছিলেন, সেই বৈঠকে ছিলেন। এবং সেখানে পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় যে, এখানে আপডেটটা কী? এখানে কেন প্রসিড হচ্ছে না? এখানে তো সব ছাড় দেওয়া আছে, অ্যাকশন নেওয়ার জন্য বলা আছে এবং যা সহায়তা লাগবে সমস্ত কিছু দেওয়া হবে বলা হয়েছে। তারপরও কেন পশ্চিমবঙ্গে প্রসিড করা হচ্ছে না? এবং সেখানে যে, যে ইঙ্গিতটা জাস্টিস অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে দিয়েছিলেন, সেটাই কার্যত ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে। যে কিছু, কিছু অফিসার এখানে নাকি ম্যানেজ হয়ে গেছে। ফলে এখানে বহু জায়গায় কিন্তু ব্যাপারটা আর সেই স্পিডটা নিচ্ছে না। এবং তারপর নাকি সেখান থেকে স্পষ্ট নির্দেশ এসেছে যে যদি এরকম কোনো অফিসারের বিরুদ্ধে কিছু এসে থাকে, যেটা আদালতও সাসপেক্ট করছে, তাহলে তাদের অ্যারেস্ট করো এবং কড়া শাস্তির বিধান করো। কোনো কথা শুনতে চায় না। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গায় যা দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির শেষ দেখে ছাড়তে হবে। এই জন্য খুল্লা ছুট দেওয়া আছে। যদি মনে হয় 1,00,000 লোক রিক্রুট করতে হবে সিবিআইডিতে, করো। যদি মনে হয় আর্মি লাগবে, আধা সামরিক বাহিনী লাগবে, নাও। এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, নাও। সমস্ত কিছু সরকার তরফে সমস্ত কিছু সহযোগিতা তোমরা পাবে। কিন্তু দেশবাসীকে প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে থার্ড টার্মে এলে দুর্নীতির যে পুরো পিকচার দেখাবো, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত একজনও কেউ বাদ যাবে না, এই জায়গাটা কিন্তু এস্টাবলিশ করতে হবে। কেউ যদি দুর্নীতি না করে, কোনো রাজনৈতিক প্রতিহিংসার কোনো গল্প নেই, কিন্তু কেউ যদি দুর্নীতি করে থাকে, সে যত বড় হনুই হোক, কোনো রকম কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না, অ্যারেস্ট করো। আর যদি সেই অ্যারেস্টটা করা না যায়, কারুর যদি গাফিলতি থাকে, কোনো অফিসিয়াল যদি যুক্ত থাকে, তাকেও অ্যারেস্ট করো। আর এই জিনিসটা পাওয়ার পরই নাকি নড়ে চড়ে বসেছে অনেকেই। কেননা আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠছে। যেমন একটা পশ্চিমবঙ্গের মামলার ক্ষেত্রে হচ্ছিল যে একটা বিশেষ কণ্ঠস্বরের খুব দরকার ছিল। সেই কণ্ঠস্বরটা এলেই নাকি মামলা রিজলভ হয়ে যাবে। অথচ তারপর সেই কণ্ঠস্বর অনেক কষ্ট করে হাতে আসার পরও সেই রিপোর্টটাই এখনও সাবমিট করা হচ্ছে না। এমনকি সেই রিপোর্টটা ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে একটা সংস্থার হাতে আছে, অন্য একজনকে ট্রান্সফার করা হচ্ছে না। কেন এই ডিলেটা হচ্ছে? বা ধরে নিলাম যে এখানে একজন ব্যক্তি আছে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী, কার্যত সরকারটা বকলমে চালায়, মেনে নিলাম। কিন্তু তার যে পরিবার আছে, সেই পরিবারের একটি সদস্যও বাকি নেই এই দুর্নীতিকাণ্ডে। তাদের প্রত্যেকের নাম সামনে চলে এসছে, প্রত্যেকের বিরুদ্ধে প্রমাণ চলে এসছে, অথচ তাদেরকে সেইভাবে জেরা করা হয়নি। এখানে বহু মন্ত্রী রয়েছে, বহু রাজনৈতিক নেতা রয়েছে, যাদেরকে জেরার জন্য ডাকা হয়েছে এবং তারা এই রাজনৈতিক কর্মসূচি আছে, ভোট আছে, শারীরিক অসুস্থতা আছে, এই বলে কিন্তু ডিলে করেছে। কিন্তু তারপর তাদেরকে আর ফলো আপে ডাকা হয়নি। যেই ভোট মিটেছে সাথে সাথে ডাকতে হবে, সেই সব জিনিসগুলো করা হয়নি। এই গাফিলতিগুলো কেন হচ্ছে, তার নাকি পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হচ্ছে।
এবং সেখানে তার সঙ্গে এই লিস্টও চাওয়া হয়েছে যে কাদের বিরুদ্ধে অ্যালিগেশন এসেছে যে এই টাকা, এই ঘুষের ব্যাপার হয়েছে। কোন অফিসার, সে যে র‍্যাংকের হোক, যে পদমর্যাদার হোক, ডাজন্ট ম্যাটার। সেই লিস্ট নাকি পুরো চাওয়া হয়েছে এবং সেই লিস্ট আসার পর প্রত্যেক অফিসারের নাকি পূর্ণাঙ্গ তদন্ত হবে। যে সংস্থার আসবে অন্য সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করবে এবং যদি দোষী পায় অ্যারেস্ট তো হবেই, তার সঙ্গে কিন্তু আরও কড়া শাস্তি আছে। এবং এই সঙ্গেই যে জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে, এতদিন যে পুরো খেলাটা চলছিল ৫ পয়সার দুর্নীতিও কেউ প্রুভ করতে পারবে না, এই গল্পটা যে শোনানো হচ্ছিল, এই কনফিডেন্সটা যে দেখানো হচ্ছিল, তার মূল জায়গাটা ছিল যে যত যাই করো, যারা তদন্ত করবে তাদেরকেই ম্যানেজ করে ফেলেছি। ফলে তারা প্রমাণ দেওয়ার বদলে বহু জায়গায় প্রমাণ লোপাট করে দেবে। তারা আগে থেকেই জানিয়ে দেবে কবে কি ডাকাডাকি হবে। তারা কিন্তু বহু দিক থেকে আইনিভাবে এমনভাবেই রিপোর্টটা তৈরি করবে যে বেঁচে যাওয়ার সুযোগটা থাকবে। সেই জায়গাগুলো এতদিন চলে আসছিল। এবার কিন্তু সেই জায়গাগুলো পুরোপুরি বন্ধ করার নির্দেশ এসেছে সেই উচ্চ পর্যায়ের বৈঠকের পরে। ফলে পশ্চিমবঙ্গে যারা ভাবছিলেন যে এইভাবেই দিন কেটে যাবে, বাকি সবাইকে বলি-টলি করে দেবে, যখন খুব বেশি চাপ আসবে ২-১ জন হেভিওয়েটকে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে, কিন্তু মূল কালপ্রিট যারা, রাঘব বোয়াল যারা, তারা বেঁচে যাবে, সেই জায়গাটা আর হবে না। আর দিল্লির এই ইনসিডেন্টই কিন্তু প্রুভ করে দিচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিটি রাজ্যের ক্ষেত্রেই যদি কেউ করাপশনের সঙ্গে যুক্ত থাকে, করাপ্টেড অফিসার হয়, তাদের কোনো রেয়াত নেই। এবার কিন্তু সত্যিই প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন, যে কমিট করেছিলেন, সেই জায়গাটাই হবে। অর্থাৎ দুর্নীতির ফুল পিকচার, দুর্নীতিগ্রস্তদের জেল যাত্রা কোনোভাবেই যেন আটকানো না যায়, সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাবে। ফলে এই ঘটনার পর নাকি বঙ্গে যে ইনভেস্টিগেশন টিম ছিল বা সেই সব রিপোর্ট নিয়ে যথেষ্ট নাড়াচাড়া হচ্ছে এবং আপনারা জানেন যে সেপ্টেম্বরে কিন্তু একটা হিয়ারিং আছে, সেখানে কিন্তু এর একটা বড় এফেক্ট দেখা যাবে। সেই রিপোর্টটার দিকেও কিন্তু তাকিয়ে আছে। সেখানে যদি পজিটিভ কিছু না আসে, তাহলে প্রয়োজন হলে পুরো টিমটাকেই চেঞ্জ করে দেওয়া হবে, এরকম ডিসিশনও নাকি নেওয়া হয়ে গেছে। আবারও বললাম যে এর সত্যতা কিন্তু প্রমাণ দিতে পারবো না। সূত্র মারফত আসছে, যারা কভার করেন তাদের কাছ থেকে জানছি। সুতরাং এবার কিন্তু একটা বড়সড় কিছু চেঞ্জেস ইডি এবং সিবিআই তদন্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে। আপনাদের কি মনে হয় এই যে অ্যারেস্টটা দিল্লিতে হলো, করাপশন যে ইডির মধ্যে আছে সেটা এস্টাবলিশ হলো, সেটা ইডির জন্য ধাক্কা হলো? নাকি যারা এই করাপশনটা এতদিন করাচ্ছিল এবং এই ঘুষ-টুস দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিল, তাদের কপালের ভাঁজটা চওড়া হলো? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।